শুভ সন্ধ্যা সবাইকে। আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ফেব্রুয়ারিতে ফের বড়সড় যোগদান কর্মসূচি, চমৎকার ইঙ্গিত পৃথ্বীরাজ ছাটের। পঞ্চায়েত পুর নির্বাচনের টিকিট বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা কমিটিগুলো। শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করা পর্যন্ত ভারতকে শত্রু হিসেবেই গণ্য করবে বাংলাদেশ, মন্তব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহমুদুরের। রেকর্ড পরিমাণে বই বিক্রি ও গ্রন্থপ্রেমীদের ভিড়ে শেষ হল গুয়াহাটি বইমেলা। হাইলাকান্দির জনজাতি কৃষকদের ধরতি আবা প্রকল্পে কৃষি সামগ্রী বন্টন। 50 কোটি ব্যয়ে নির্মিত জিকে ডাইকের বিভিন্ন অংশে ফাটল, ভেঙে পড়েছে 4.5 কোটির মহাদেবপুর ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প। বিজেপি বিরোধী জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা সভাপতিদের দিল এপিসিসি। সোনাইয়ে তৈরি ইউনিফর্ম কেলেঙ্কারির প্লট, অভিযোগের অভিকেন্দ্রে শিক্ষক নেতা। বাংলাদেশ হাসিনার ভিসা বাতিল করলেও মেয়াদ বাড়ালো ভারত, ঢাকাকে কূটনৈতিক জবাব নতুন দিল্লির। প্রাইভেট প্র্যাকটিস কাণ্ডে ডক্টর অমিত রঞ্জনের বিরুদ্ধে তদন্ত ঘোষণা। এবং সর্বশেষ খবরটি হলো কয়লা খনির মালিককে প্রশ্ন তুললেন সাংসদ সুস্মিতা। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে পঞ্চায়েত নির্বাচন এবং শিলচরে পুর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হাওয়া ক্রমশ গরম হচ্ছে। এমন আবহে পঞ্চায়েত ও পুর নির্বাচনের টিকিট বন্টনের ক্ষেত্রে কংগ্রেসের জেলা কমিটিগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শিলচরে দাঁড়িয়ে এমন ইঙ্গিত দিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ ছাটে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে তার শিলচর সফরকালে বরাক উপত্যকার অনেক নেতা কর্মী তার সঙ্গে যোগাযোগ করছেন, দেখাও করছেন, নির্বাচন কেন্দ্রিক আলোচনা হয়েছে, কিন্তু টিকিট বন্টনের ক্ষেত্রে জেলা কমিটিগুলো যে শেষ কথা বলবে তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন ছাটে। এদিন সকালে শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করতে যান এআইসিসির সম্পাদক। এই সফরের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলচরে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল থেকে একজাক নেতা কর্মী কংগ্রেসের নাম লিখিয়েছেন। একাংশ নেতার ঘর ওয়াপসি হয়েছে কংগ্রেসে। আগামী ফেব্রুয়ারি মাসে ফের যোগদান কর্মসূচি হবে বরাক উপত্যকায়। এই কর্মসূচিতে তিনি সশরীরে উপস্থিত থাকবেন। আগামী মাসের যোগদান কর্মসূচিতে বড় চমৎকার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কোন দলের কোন নেতা কংগ্রেসে ভিড়ছেন তা খুলসা করেননি পৃথ্বীরাজ ছাটে। প্রসঙ্গত গত মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে বিশাল যোগদান কর্মসূচি আয়োজন করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তৃণমূল ব্যঙ্গে বহু নেতা কর্মী কংগ্রেসে এসেছেন। মূলত তার উদ্যোগে গড় ওয়াপসি হয়েছে একাংশ নেতার। ফলে স্বাভাবিকভাবেই চনমনে কংগ্রেসের তাবড় নেতারা। শিলচরের মতো শ্রীভূমি ও হাইলাকান্দিতেও যোগদান কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী মাসে পৃথ্বীরাজ ছাটের উপস্থিতিতে হতে পারে সবার আয়োজন। আর শিলচরের যোগদান কর্মসূচিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কথায়, সজল বণিক পুরো রাজনীতিতে পুড়া খাওয়া ব্যক্তিত্ব। তার কংগ্রেসে যোগদানে দল নিশ্চিতভাবে শক্তিশালী হবে। তিনি এও জানান, নির্বাচনের আগে যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে। দলকে শক্তিশালী করতে তার প্রয়াস অব্যাহত থাকবে। কংগ্রেসে ফিরে আসা সজল বণিক বলেন, তিনি কিছুদিন তৃণমূলে থাকলেও তার প্রাপ্য ছিল কংগ্রেসে। শুধুমাত্র শরীরটা ছিল ঘাসফুল শিবিরের সঙ্গে। তিনি মনে প্রাণে চাইছেন বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেসকে শক্তিশালী করতে। তিনি আগামীতে কংগ্রেসের জন্য দলের নির্দেশ মেনে কাজ করে যাবেন। নিঃশর্তে গড় ওয়াপসি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে কাচার তৃণমূল জোর ধাক্কা খেলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কংগ্রেস নেতারা। এমনকি সাংসদ সুস্মিতা দেবের গড় ওয়াপসি হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পৃথ্বীরাজ ছাটে। কাচার তথা আসামে তৃণমূলের ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। শুধু বলেন, কোন দল কতটুকু শক্তিশালী সেটা তারাই অনুধাবন করতে পারবে। এই মুহূর্তে কংগ্রেস দলকে শক্তিশালী করাই তার একমাত্র উদ্দেশ্য। প্রসঙ্গত বুধবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে কিছুটা সময় সেখানে কাটিয়েছেন এআইসিসির সম্পাদক। সঙ্গে ছিলেন অভিজিৎ পাল এবং জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, ছিলেন যুবনেতা কুশল দত্ত। পরবর্তী খবরটি হলো, মঙ্গলবার পাসপোর্ট বাতিলের পর এবার শেখ হাসিনাকে ফিরে পেতে মরিয়া বাংলাদেশ। গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি মুজিব কন্যাকে ফিরে পেতে ভারতের কাছে নোট পারবাল পাঠিয়েছে ঢাকা। এই পরিস্থিতিতেই জানিয়ে দেওয়া হলো, হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতকে শত্রু দেশ হিসেবে গণ্য করবে বাংলাদেশ। এই মনোভাবের কথা জানিয়েছেন আপন দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং হাসিনা বিরোধী হিসেবে পরিচিত। বিচারের জন্য হাসিনাকে পেতে চেয়ে ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশ। সোমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুন তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয়বার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মাসে হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। সেই কূটনৈতিক চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি দিল্লি। হাসিনাকে ভারত ফেরত দেবে না বলেই ধরেই নিয়েছে বাংলাদেশ। মাহমুদুর রহমান মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ফেলানি হত্যা থেকে ডামি ইলেকশন কেড়ে নেওয়া স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এই কথা জানান। মাহমুদুর বলেন, যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন আমাদের কাছে ভারত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। তার দাবি, হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতৃত্ব দিতে দিচ্ছে ভারত। তিনি বলেন, এর থেকে বড় শত্রুতা আর কিছু হতে পারে না। ভারত যদি শত্রু হতে না চায় তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক, আমরাও তাদের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার কৃষি বিভাগ থেকে জেলার জনজাতি কৃষকদের ধরতি আবা। জনজাতীয় গ্রাম উৎকর্ষ প্রকল্পের আওতায় 90% সরকারি রেহাই মূল্যে পাওয়ার টিলার, পাওয়ার পেডি থ্রেশার এবং পাওয়ার ওডিআর বিতরণ করা হবে। জেলায় ফরেস্ট রাইট অ্যাক্টের আওতায় বসবাসকারী টাইটেল হোল্ডারদের এই অনুদান বন্টন করা হবে। ইচ্ছুক জনজাতীয় কৃষকদের আগামী 20 জানুয়ারির মধ্যে হাইলাকান্দি শহরের লক্ষ্মী শহরে কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, বিজেপি বিরোধী জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা সভাপতিদের দিল এপিসিসি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। এপিসিসির সাধারণ সম্পাদক বিপুল গগৈ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে এককভাবে বা অন্য বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট গড়ে লড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি। এই সিদ্ধান্ত গৃহীত হবে সংশ্লিষ্ট দলের কর্মী ও নেতাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে। এপিসিসি স্পষ্ট নির্দেশ দিয়েছে, জেলা কংগ্রেস কমিটিগুলোর যে কোনো জোটের বিষয়ে নেওয়া সিদ্ধান্তের তথ্য এপিসিসিকে জানাতে হবে। দলের অভ্যন্তরে সমন্বয় বজায় রাখা এবং সমগ্র নির্বাচনী কৌশল ঠিক করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, এপিসিসির সভাপতি ভূপেন বোরা, এসিএলপি নেতা দেবব্রত শইকিয়া সহ অন্য উচ্চপদস্থ নেতা কর্মীদেরও পাঠানো হয়েছে। এই নির্দেশনায় দলের শক্তি বৃদ্ধি এবং বিজেপি বিরোধী জোট গঠনের সম্ভাবনা উজ্জ্বল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পরবর্তী খবরটি হলো, প্রাইভেট প্র্যাকটিস কাণ্ডে ডক্টর অমিত রঞ্জনের বিরুদ্ধে তদন্ত ঘোষণা। হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালের গাইনোকোলজিস্ট ডক্টর অমিত রঞ্জন লস্করের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ঘোষণা করল হাইলাকান্দি জেলা প্রশাসন। হাসপাতালের ডিউটি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ডক্টর লস্করের বিরুদ্ধে এই তদন্ত ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক লারলহলু খিন থেকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাশাসক এনএইচ গৌতম এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, ডক্টর লস্করের বিরুদ্ধে এসকেরায় সিভিল হাসপাতালের সরকারি দায়িত্ব ছেড়ে গত 6 জানুয়ারি স্থানীয় একটি ফার্মাসিতে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এই বিষয়ে এক রোগীর আত্মীয় মুক্তাদুর রহমান চৌধুরী থানায় মামলাও দায়ের করেছিলেন। মুক্তাদুর রহমানের দায়ের করা এজাহার অনুযায়ী সিভিল হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী হাফসা বেগম বড়ভূইয়ার ওই দিন শারীরিক অবস্থার অবনতি ঘটে, কিন্তু ওই সময় ডিউটিতে থাকা চিকিৎসক ডক্টর লস্কর হাসপাতালে ছিলেন না। তিনি পাশের ইচ্ছাময়ী ফার্মাসিতে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত ছিলেন। হাসপাতালের ডিউটি রুস্টার অনুযায়ী 6 জানুয়ারি দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত ডাক্তার লস্করের ডিউটি ছিল। রোগীর অবস্থার অবনতি হলে উপস্থিত নার্সরা ডক্টর লস্করকে একাধিকবার ফোন করেন, এমনকি এক পুলিশ অফিসারও তাকে ফোন করেন, কিন্তু ডক্টর লস্কর সেই ফোনগুলির কোনো সাড়া দেননি। মুক্তাদুর রহমান চৌধুরী জানান, তিনি ইচ্ছাময়ী ফার্মাসিতে গিয়ে চিকিৎসকের কাছে এই বিষয়ে জানতে চাইলে ডক্টর লস্কর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপর সন্ধ্যা 6টার দিকে মুক্তাদুর হাসপাতালের আউটপোস্টে অভিযোগ দায়ের করেন। পরবর্তী খবর কি হলো, উমরাংশুর কয়লা খনিতে দুর্ঘটনার কার্যকারণ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, উমরাংশুতে এই যে কয়লা খনি তৈরি হয়েছিল তার মালিককে, কয়লা খনিতে কাজ করার জন্য শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা বা আইনি ব্যবস্থা করা হয়েছিল কিনা সেই বিষয়টিও উচ্চ পর্যায়ের তদন্তের আওতায় আনা উচিত। সুস্মিতা বলেছেন, এ ধরনের অবৈজ্ঞানিক খনন প্রক্রিয়া ঝুঁকি সবসময় বেশি, তাই স্বাভাবিকভাবেই উমরাংশুর ঘটনায় বহু শ্রমিক আটকে পড়েছেন।
এদের মধ্যে কতজন মারা গেছেন বা কতজন জীবিত আছেন সেটা নিয়ে কেউ কিছু বলছেন না। তবে যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন উঠে আসছে তা হলো উমরাংশুর যে কয়লা খনিতে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল সেটির প্রকৃত মালিক কে। তার প্রশ্ন, এই কয়লা খনি কি আসাম খনি নিগমের মালিকানাধীন ছিল? জানা গেছে একজন রাজনীতিবিদ এবং তার ছেলে এই কয়লা খনিটি চালাতেন। এই বিষয়টি নিয়ে রাজ্যের মানুষের কাছে সরকারের স্পষ্টীকরণ দেওয়া খুবই প্রয়োজন। সুস্মিতা প্রশ্ন তুলেছেন, যদি কয়লা খনিটি ব্যক্তিগত মালিকানাধীন হয়ে থাকে তাহলে সেই মালিক কি শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন? এই খনিটির কোনো আইনগত বৈধতা আছে না বেআইনি? হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে প্রশ্ন উত্থাপন করে সুস্মিতা বলেন, মুখ্যমন্ত্রী এখন আসামে বিনিয়োগ আনার জন্য মুম্বাই দিল্লি যাচ্ছেন, অথচ এই রাজ্যের পর্যাপ্ত শিল্পের পরিবেশ বা নিরাপত্তা নেই। তাহলে শিল্পপতিরা কেন ওই রাজ্যে বিনিয়োগ করতে আসবেন? তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে স্পষ্টীকরণ দেওয়া উচিত খনিটির আইনগত বৈধতা ছিল কিনা বা তার মালিকই বা কে। তবে উমরাংশুতে খনি দুর্ঘটনার পর রাজ্য সরকার যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে তা অত্যন্ত দুঃখজনক। এতজন শ্রমিকের মৃত্যুর পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এই কয়লা খনির মালিকের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি কেন? প্রশ্ন তুলেন সুস্মিতা। পরবর্তী খবরটি হলো সোনাইয়ে তৈরি ইউনিফর্ম কেলেঙ্কারির প্লট, অভিযোগের অভিকেন্দ্রে শিক্ষক নেতা। একটা সময় ছিল সরকারি কর্মচারীদের মধ্যে শিক্ষক শিক্ষিকাদেরই দুর্নীতিমুক্ত বলা হতো। মূলত শিক্ষকতার পেশায় দুর্নীতির সুযোগও ছিল না, কিন্তু সর্বশিক্ষা মিশন চালু হওয়ার পর সরকারি স্কুলগুলোতে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ হতে শুরু হয়। অনেক ক্ষেত্রে শিক্ষকতার পেশাও কলুষিত হতে শুরু করে। পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজন থেকে ধরে ইউনিফর্ম, স্কুলের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি খাতে বরাদ্দ অর্থে বাগ বসাতে শুরু করেন একাংশ লোভী শিক্ষক। এদের কাছে ক্রমেই একটি লাভজনক পেশায় পরিণত হয় সরকারি স্কুলের শিক্ষকতা। এরই ধারাবাহিকতায় বড়সড় ইউনিফর্ম কেলেঙ্কারির গন্ধ বেরোচ্ছে সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডে। অভিযোগের অভিকেন্দ্রে রয়েছেন এক শিক্ষক নেতা। শিক্ষক সংস্থার পদাধিকারী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষকতা ছেড়ে রীতিমতো কাপড়ের ব্যবসায় নেমে পড়েছেন তিনি। জানা গেছে আগামী শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ইউনিফর্ম তৈরির বরাত বন্টনের প্রক্রিয়া চলছে বর্তমানে। এরই অঙ্গ হিসেবে বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে দরপত্র সংগ্রহ চলছে। ছাত্রপিছু ইউনিফর্মের জন্য একটি শার্ট, একটি টি শার্ট ও দুটো প্যান্ট বা স্কার্ট বাবদ 600 টাকা বরাদ্দ করেছে সংশ্লিষ্ট বিভাগ। বিভাগীয় নিয়ম মতে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক কাপড়ের ভেন্ডরদের কাছ থেকে কাপড়ের নমুনা সহ দরপত্র চাইবেন এবং যে ভেন্ডরের কাপড়ের মান সন্তোষজনক হবে সেই ভেন্ডরকেই তার স্কুলের ইউনিফর্ম সরবরাহের বরাদ দেবেন। কিন্তু প্রধান শিক্ষকদের সে অধিকার কেড়ে নিয়েছেন শিক্ষক সংস্থার ওই নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক সোনাই ও কাবুগঞ্জের কয়েকজন বস্ত্র ব্যবসায়ী জানালেন, বিভিন্ন স্কুলে দরপত্র জমা দিয়েছেন তারা, কিন্তু একাংশ স্কুল তাদের দরপত্র গ্রহণই করেনি। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তারা জানতে পারেন শিক্ষক সংস্থার ওই নেতার চাপে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা তাদের দরপত্রকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। আর ওই শিক্ষক নেতার পছন্দের ভেন্ডরের দরপত্র গ্রহণ করে ইউনিফর্ম সরবরাহের বরাত দিতে চলেছেন। বস্ত্র ব্যবসায়ীদের অভিযোগ, কচুদরম বাজারের একটি কাপড়ের দোকানের সঙ্গে অনৈতিক বোঝাপড়া করেছেন ওই শিক্ষক নেতা এবং প্রধান শিক্ষকদের বাধ্য করছেন ওই বস্ত্র ব্যবসায়ীকে ইউনিফর্ম সরবরাহের বরাত দিতে। ওই শিক্ষক নেতার কমিশন রাজের এই ব্যবসায় সোনাই শিক্ষাখণ্ডের আরো এক সিআরসিসি ও এক শিক্ষক অংশীদার রয়েছেন বলে অভিযোগ বস্ত্র ব্যবসায়ীদের। এই অভিযোগ নিয়ে একাংশ বস্ত্র ব্যবসায়ী আজ সোনাই ব্লক প্রাথমিক শিক্ষাধিকারিকের শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে। একাংশ স্কুল কেন তাদের দরপত্র গ্রহণই করলো না জানতে চাইবেন তার কাছে, নালিশ জানাবেন ওই শিক্ষক নেতার বিরুদ্ধেও। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।